সেটা হলো পরমাণু আর অণু। আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে এই চিত্রের মাধ্যমে, এটা অ্যাকচুয়ালি কি পরমাণু। এখন আমি এই চিত্রটাকে তোমার আরেকটু এঁকে দেখাবো। তো এখান থেকে নিচ্ছে, দেখো এই চিত্রটা ছোট করে আঁকছি, ঠিক আছে। প্রথমে আমরা এটাতে একটা বৃত্ত দিলাম, আচ্ছা 1 সেন্টিমিটার নিয়ে একটা বৃত্ত দিলাম, ঠিক আছে। একটু দূরে দিলাম, দেওয়ার পরে আর একটা দিলাম, তারপর আরেকটু দূরে নিলাম, বেশি দূরে হয়ে গেছে, আচ্ছা এখান থেকে দিলাম আর একটা দিলাম। ওকে, মোটামুটি এই করে যথেষ্ট তোমাকে বোঝানোর জন্য। তো এইটাকে বলা হয় পরমাণু, এটাকে বলা হয় পরমাণু। পরমাণুর এই জায়গায় হলো ধনাত্মক চার্জ থাকে। এখন পরমাণু কয়েক ভাগে বিভক্ত। পরমাণুর এই অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। এই অংশটাকে বলা হয় কি নিউক্লিয়াস। পরমাণুর মাঝখানে যে অংশ এটাকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবার দুই ধরনের জিনিস দ্বারা তৈরি করা হয়। পরমাণুর মাঝখানে যে অংশ এটাকে বলা হয় কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়ার আবার কি দুই ধরনের জিনিস দ্বারা গঠিত, একটা হলো প্রোটন, আর একটা হলো নিউট্রন। প্রোটন ও নিউট্রন দ্বারা কি তোমার এই পরমাণু তৈরি হয়। ওকে, তাহলে পরমাণুর কেন্দ্রে যে জিনিসটা থাকে তাকে আমরা বলি নিউক্লিয়াস। প্রোটন, ঠিক আছে, প্রোটন ও নিউট্রন দ্বারা কি হয় তৈরি হয়। প্রোটন যার চার্জ হলো ধনাত্মক, আর এখানে হলো তোমার কি নিউট্রন যার চার্জ নিরপেক্ষ, মানে কোনো চার্জ নাই। নিরপেক্ষ মানে শূন্য, যার কোনো চার্জ নাই। এখন ধরো এই যে নিউক্লিয়াস আছে এটা দুই ধরনের জিনিস দ্বারা তৈরি, প্রোটন আর নিউট্রন। বিষয়, আমি একই রুমে দুইজন আছি, আমি এবং আমার রুমমেট। আমি একটু চঞ্চল এবং আমি সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আমার রুমমেট কোনো চঞ্চল না, একবারে নীরব ছেলে। আমি হ্যাঁ বললে ও হ্যাঁ বলবে, আমি না বললে ও না বলবে। তার মানে ওই ঘরে কার সিদ্ধান্ত চলবে? ওই ঘরে আমার সিদ্ধান্ত চলবে, কারণ আমি সিদ্ধান্ত নিতে পারি। সে তো নিরপেক্ষ, তার তো কোনো সিদ্ধান্তই নেই। তো এই হলো মেন থিওরি, যে এই যে পরমাণুর কেন্দ্রে যে আছে সে কিন্তু নিউক্লিয়াস। প্রোটন ও নিউট্রন, মানে পরমাণুর কেন্দ্র হলো একটা ঘর আছে, সেই ঘরে প্রোটন থাকে আর হলো নিউট্রন থাকে। প্রোটন যে ধনাত্মক সিদ্ধান্ত নেয়, কিন্তু নিউট্রন যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না বা নিরপেক্ষ। সেক্ষেত্রে এই ঘরে কোন ধরনের কাজ করবে? এ যে সিদ্ধান্ত নেবে এই ঘরে সেই সিদ্ধান্তই কিন্তু বহাল থাকবে। এই জন্যই এই কেন্দ্রে যে চার্জ থাকে তাকে আমরা বলি ধনাত্মক। ওকে, আরেকটা বিষয়, এই যে অক্ষগুলো, এই যে এইগুলো, এই যে দাগগুলো, এই দাগগুলোকে আমরা বলি হলো কক্ষপথ, অথবা এটাকে আমরা আরেকটা নামও বলতে পারি, সেটা হলো শক্তিস্তর। ঠিক আছে, তাহলে এই যে দাগগুলো আছে এই দাগগুলোকে আমরা বলতে পারি কক্ষপথ অথবা কি শক্তিস্তর। এই দাগগুলোতে এটা এরকম থাকে, কিছু এরকম থাকে পূরণ করা, ঠিক আছে, মাইনাস চিহ্নের। এটাকে আমরা বলি, এই যে দাগের মধ্যে যে জিনিসগুলো বা কক্ষপথ বা শক্তিস্তরে যে জিনিসগুলো থাকে এগুলোকে আমরা বলি ইলেকট্রন। ইলেকট্রন কোন চার্জ? ঋণাত্মক চার্জ। ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক চার্জ। তাহলে আমরা আশা করি এই যে চিত্রটা আমি তোমাকে বোঝাইতে সেই জিনিসটা বুঝছো, যে পরমাণুর কেন্দ্রে যে থাকে নিউক্লিয়াস দুই ধরনের পরমাণু দ্বারা গঠিত, এক হলো প্রোটন আর হলো নিউট্রন। তার মধ্যে প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত কিন্তু নিউট্রন নিরপেক্ষ। তাই তোমার কি নিউক্লিয়াসের কেন্দ্র ধনাত্মক চার্জ যুক্ত হয়ে থাকে। অপরদিকে বাইরের যেই কক্ষপথগুলো রয়েছে এগুলোকে আমরা বলি কক্ষপথ অথবা শক্তিস্তর। এই অরবিটালের বা কক্ষপথের মধ্যে যে জিনিসগুলো থাকে তাকে আমরা ইলেকট্রন বলি, যার চার্জ হলো ঋণাত্মক। এই জিনিসটা তোমাকে জানতে হবে, এই জিনিসটা ভালো করে অঙ্কন করে নিবা। ওকে, এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পরমাণু আর অণুর মধ্যে পার্থক্য কি। আমি একটু এখানে আবার যাব, যে জিনিসটা তোমাকে একটু বোঝাই দিই। তো এখানে বিষয় করে আশা করি, আচ্ছা এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় হয়ে যা। ওকে, তো এখানে এটা বড় করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো পরমাণু, ঠিক আছে, পরমাণু হলো তোমার হাইড্রোজেন যেমন একটা পরমাণু, ঠিক আছে, আর এটা অণু হয়ে গেছে। হাইড্রোজেন একটা পরমাণু, H2 একটা হলো অণু। পরমাণু একজনই থাকে, ঠিক আছে, পরমাণু একাই থাকে, আর অণু হলো দুই বা ততোধিক পরমাণু সমানে গঠিত হয়, ঠিক আছে। তো পরমাণু আমরা এই কিছুক্ষণ আগে বললাম যে পরমাণু হলো 118টি, যেটা হলো পর্যায় সারণীতে যা আছে সবগুলো জিনিসই পরমাণু। সেই পরমাণু যখন দুই বা ততোধিক ভাবে থাকে তখন তাকে আমরা অণু বলে থাকি, ঠিক আছে। ওকে,
এই জিনিসটা এখানে লেখা আছে। আমরা যদি দেখি, আমরা পরমাণু এবং অণুর পার্থক্যের ক্ষেত্রে যে কোনো পার্থক্য লিখলে এরকম ছক আকারে লিখব। আমরা প্রথমে দিলাম সংজ্ঞা। পরমাণু কাকে বলে? পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক যা রাসায়নিকভাবে অপরিবর্তনীয়। তাহলে পরমাণু হলো কি? পদার্থের ক্ষুদ্রতম একক যা রাসায়নিকভাবে কি? অপরিবর্তনীয়। অপরদিকে অণু হলো দুটি বা তার চেয়ে বেশি পরমাণুর রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত একটি একক। ঠিক আছে, অর্থাৎ হলো অণু হলো কি? দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি অণু। ঠিক আছে, ওকে। এর পরবর্তী টপিক আসে গঠন। গঠনের ক্ষেত্রে কথা বললে পরমাণু প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এই জিনিসগুলো দ্বারা পরমাণু প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দ্বারা কি হয়? তৈরি হয়। ওকে। আর অণু হলো এক বা একাধিক পরমাণু দ্বারা তৈরি হয়। কি করা হয়? পরমাণু যে আছে সে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা তৈরি হয়, আর অণু যে আছে সে প্রোটন দ্বারাই তৈরি হয়। ঠিক আছে, এখানে আমি স্বতন্ত্র অস্তিত্ব যদি কথা বলি, পরমাণু সাধারণত একা থাকতে পারে, তবে অনেক ক্ষেত্রে অণু গঠনের ক্ষেত্রে এরা একত্রিত হয়, যেমন H2O, H2। এমনি একা কিন্তু হাইড্রোজেন কিন্তু একাই থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে H2 লেখা হয়। কি কারণে? তারা অণু গঠনের জন্য তারা একত্রিত অনেক ক্ষেত্রে হয়ে যায়। তবে যদি অণুর কথা বলি, অণু স্বাধীনভাবে অস্তিত্ব বজায় রাখতে পারে কিন্তু এবং নির্দিষ্ট রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। তাহলে যেমন হলো H2, এটা হলো পানি। এর নির্দিষ্ট বৈশিষ্ট্য কিন্তু পানি কিন্তু নিজের আকার সবসময় ধরে রাখতে পারে এবং সে কিন্তু নিজের যে পানির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সে কি করতে পারে? বহাল রাখতে পারে। ওকে। এরপরে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনে পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন থাকতে পারে এবং নাও থাকতে পারে, তবে অণুর মধ্যে রাসায়নিক বন্ধন থাকতে হয়। ওকে। তারপরে উদাহরণ হিসাবে হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, কার্বন একটা পরমাণু, এরকম পর্যায় সারণীতে 118টি আছে, সবগুলোই হলো পরমাণু। আর এখানে H2O, এখানে H2 কি দ্বারা তৈরি হয়েছে? এখানে হলো হাইড্রোজেন 2টা আর অক্সিজেন কয়টা? একটা। তাহলে 2টা আর একটা, 3টা পরমাণুর সমন্বয়ে কিন্তু একটা অণু তৈরি হয়েছে। তাহলে এখানে 3টা পরমাণু আছে যার সমন্বয়ে কি হয়েছে? একটা অণু তৈরি হয়েছে। অক্সিজেন O2, এখানে 2টা অক্সিজেন আছে, একটা অক্সিজেন একটা, তাহলে 2টা পরমাণুর সমন্বয়ে একটা অক্সিজেন তৈরি হয়েছে। ঠিক আছে, এটাও কি একটা অণু। কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন এবং 2টা অক্সিজেন, তাহলে কি একটা কার্বন এবং 2টা অক্সিজেন, মানে 3টা অণুর সমন্বয়ে একটা কি পরমাণু, 3টা পরমাণুর সমন্বয়ে একটা কার্বন ডাইঅক্সাইড কি তৈরি হয়েছে। তো এই হলো মেন থিমরি, যে পরমাণু যে আছে সে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা তৈরি, অণু এই পরমাণু দ্বারাই তৈরি হয়ে থাকে। ঠিক আছে, ওকে। শিক্ষার্থী বর্তমান যারা রয়েছে তাদের জন্য আমার রয়েছে রসায়ন বেসিক টু প্রো কোর্স, যে কোর্সের বর্তমান প্রাইস মাত্র 510 টাকা। এই 510 টাকার মধ্যে একেবারে পাক্কা 2 বছর, যারা দশম শ্রেণীতে তাদের 1 বছর, ঠিক আছে, আর যারা তোমার হলো নবম শ্রেণীতে তাদের 2 বছর, এই পুরো সময়টা থাকতে পারবা আমাদের সাথে। আমাদের প্রিমিয়াম কোর্সে প্রত্যেকটা টপিক করানো হবে, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন করানো হবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের বেসিক টু প্রো কোর্সে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা জয়েন করতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, অবশ্যই আমাদের কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে। সেই জায়গা থেকে খুব সহজেই তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সনগুলো নিতে পারো, যেখানে তুমি অবশ্যই গ্যারান্টি দিচ্ছে তোমাদের 25 মার্ক তো প্র্যাকটিক্যালের, আর বাকি 75-এর মধ্যে আমাদের টার্গেট থাকবে 72 মার্ক অর্জন করা। MCQ, CQ যাবতীয় যা যা লাগে সব কিছু শিখিয়ে দিব আমরা বেসিক টু প্রো এই কোর্সটিতে। তো যারা জয়েন করতে চাও এই ভিডিও ডেসক্রিপশন থেকে সরাসরি জয়েন করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে এই কোর্সটাতে ভর্তি হতে পারো। ইতিমধ্যে এই কোর্সটাতে প্রায় 1500+ শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাই আশা করি। আর আরেকটা বিষয় হলো, কোর্স যদি ভালো না থাকে বা ভালো না লাগে তোমার, সেক্ষেত্রে আমরা কোর্স ফি দিব রিটার্ন তোমাকে। তাই অবশ্যই এখানে দেখবা যে বেসিকের টু প্রো কোর্সের ডেসক্রিপশনে সবকিছু লেখা আছে, বিস্তারিত সবকিছু পড়ে তুমি কিন্তু এই কোর্সটিতে যুক্ত হয়ে যেতে পারো। তো যারা এখন পর্যন্ত যুক্ত হও নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও।